আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে পড়ে গেছেন, কিন্তু তার এই পড়ে যাওয়াটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাকে নিয়ে ব্যঙ্গ করছেন, অনেকেই তাকে নিয়ে ট্রোল করছেন। এমনকি আমি অবাক হয়েছি এক ভিডিও দেখে, যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কিভাবে পড়ে গিয়েছেন ঠিক অভিনয় করে তাকে ব্যঙ্গ করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে। যে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাকে দেখতে গিয়েছেন, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব খবর নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব খবর নিয়েছেন, ঠিক সেই সময় যারা আমিরে জামাতকে ব্যঙ্গ করে ট্রোল করে ভিডিও তৈরি করেছেন, আমি মনে করি এরা নিঃসন্দেহে কখনোই ভদ্র কোনো ভালো পরিবারের ভালো সুসন্তান নয়। আমি মনে করি আর কুসন্তান, এরা কুলাঙ্গার। যদি তা না হবে তাহলে একটা সম্মানিত ব্যক্তিকে কেন্দ্র করে এই রকম ব্যঙ্গ করে এমন ভিডিও তারা করতে পারতো না। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অসুস্থ হওয়ার পরে বাংলাদেশের সব দলের পক্ষ থেকে তার প্রতি যে সহানুভূতি ভালোবাসা দেখানো হয়েছে, আমি মনে করি এর দ্বারা প্রমাণ হয়েছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান শুধু জামাত ইসলামের আমির নয়, তিনি পুরো বাংলাদেশের জাতীয় লিডার, তিনি বাংলাদেশের জাতীয় নেতা। এই ঘটনার দ্বারা প্রমাণ হয়েছে। আমি সর্বশেষ আরেকটি কথা বলতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম আলোচক ভাই বললেন যে এই সমাবেশের দ্বারা প্রমাণ হয় না আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাবে। আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই, গতকালকের জামাত ইসলামের কোন নেতাই কিন্তু বলেনি যে আগামীতে আমরা ক্ষমতায় যাচ্ছি বা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের এই সমাবেশ আমরা আয়োজন করলাম না। তাদের কিন্তু মূল এজেন্ডা বা এই প্রোগ্রামটি করার পিছনে কারণ তার মৌলিক 7টি দাবি উপস্থাপন করেছেন। গণহত্যার বিচার করতে হবে, আগামী নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, জুলাই সনদ দিতে হবে। তাহলে তাদের তো এই সমাবেশ করার উদ্দেশ্য ক্ষমতায় যাওয়ার জন্য না, এই সমাবেশের মূল এজেন্ডা ছিল এই 7 দফা দাবি। তারপরও আমি একটা কথা বলতেই চাই যে নির্বাচন যদি হয়, ক্ষমতায় বিএনপি যাবে নাকি জামাত ইসলাম যাবে নাকি চরমোনাই যাবে, এটা তো নির্বাচন হওয়ার পরে জনগণ ঠিক করবে, জনগণের রায় বোঝা যাবে। নির্বাচনের আগেই যদি আমরা বলে দেই 100% শিওর এই দল ক্ষমতায় চলে যাবে, তো তাহলে নির্বাচন করার দরকার কি? সেই দলকে ক্ষমতা তো বুঝে দিলেই হয়। এই জন্য আমি মনে করি এমন কথা আমার মনে হয় না বলাই ভালো। তবে গতকালকের সমাবেশের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জামাত ইসলাম বাংলাদেশে নেই, তাদেরকে যে শেষ করে দেওয়ার গত 16 বছরের স্বৈরাচারদের যে এজেন্ডা ছিল, কর্মসূচি ছিল, গতকালকের সমাবেশে প্রমাণ হয়েছে জামাত ইসলাম শেষ হয়ে যায়নি, তাদেরকে শেষ করে দেওয়া যায়নি, তাদের নেতৃবৃন্দুদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদেরকে জেলে বন্দি করে ক্রস ফায়ার দিয়ে শেষ করা যায়নি, বরং অতীতের যে কোনো সময়ের চেয়ে হাজারো গুণ শক্তি নিয়ে স্পিড নিয়ে তারা ময়দানে আবর্তন করেছেন, ময়দানে কাজ চালিয়ে যাচ্ছেন। আগামীতে 1 বছর পর হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ইসলামপন্থীরা বাংলাদেশের ক্ষমতায় যাবে এবং কোরআন সুন্নাহর অনুসারে এই বাংলাদেশ শাসন করবে। এটা আমার মনের আশা, পরিকল্পনা এবং দৃঢ় বিশ্বাস। এখন বিএনপির যে নেতাটি বক্তব্য দিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, এই কথা বলে শেষ করছি। গয়েশ্বর চন্দ্র রায় দাদাবাবু বলেছেন যে কিয়ামত পর্যন্ত জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে না। এখন আমি এই বিষয়ে একটি কথা বলতে চাই। আমরা তো গত 1 বছর আগে দেখেছিলাম গয়েশ্বর চন্দ্র রায় তিনি এক আন্দোলন করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে গয়েশ্বর চন্দ্র রায় সাহেব যখন অসুস্থ আহত হলেন, প্রশাসন তাকে ধরে নিয়ে গেলেন সেই ডিবি প্রধানের ভাতের হোটেলে গিয়ে তিনি ডিবি প্রধানের ভাতের হোটেলে ভাত খেয়ে হাসতে হাসতে সেখান থেকে এসে তিনি আন্দোলন স্থগিত করে দিলেন, আন্দোলন থেকে ফিরে বাড়িতে চলে গেলেন। তাহলে যে ব্যক্তি ডিবি প্রধানের ভাতের হোটেলে ভাত খেয়ে আন্দোলন বাতিল করে দিয়েছেন, সুতরাং তার কোনো কথার জন্য জামাত ইসলাম যে অগ্রসর বন্ধ হয়ে যাবে বা আগামীতে ক্ষমতায় যেতে পারবে না, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে বলে এটা আমার কখনোই মনে হয় না। সুতরাং গতকালকের সমাবেশ নিয়ে আমি যেই মন্তব্যটি করতে চাই, বাংলাদেশের ইসলামপন্থীদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, স্বৈরাচার ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে ইসলামপন্থীদের যে উত্থান করছে, আমি মনে করি জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই সহ খেলাফত মজলিস হেফাজত সমস্ত ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, আগামীতে একটা ভালো ফলাফল তারা করবেন। 5 বছর পর হোক, 10 বছর পর হোক, জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবেন এবং বাংলাদেশের সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষ হত্যার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন এক ইনসাফপূর্ণ কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে বলে আমি আশা করি। ধন্যবাদ।
জি ধন্যবাদ প্রিয় ভাই আবারও সুযোগ দেওয়ার জন্য। আসলে পিআর সম্পর্কে আফসারি ভাই যে সুন্দর আলোচনা করেছেন, এরপরে আর কোনো যুক্তি বা আলোচনার বিষয় আছে বলে আমি মনে করি না। আমি আমার পার্সোনাল মতে যেটা বলতে চাই যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের সমস্ত ভোটারের তাদের যে অভিমত সেটার মূল্যায়ন হবে এবং বাংলাদেশের ছোট বড় সকল দলের প্রতিনিধি থাকবে। এবং বিশেষ করে গত কয়েক বছর ধরে বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছেন যে আগামীতে আমরা ক্ষমতায় গেলে সকল দলের প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করব, তো আমি মনে করি পিআর পদ্ধতি যদি আমরা চালু করতে পারি তাহলে তাদেরকে আর সমস্ত দলের লোক নিতে হবে না, বরং এই পদ্ধতিতেই সমস্ত দলের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করে সমস্ত দলের নেতৃত্বদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে এবং তাহলে সকলের মতামতের গ্রহণযোগ্য প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। আর বিএনপি এখন বর্তমানে এসে পিআর পদ্ধতি না চাওয়ার পিছনে আমি মনে করি বিএনপি চিন্তা করেছেন যে হয়তোবা পিআর পদ্ধতি না হলে তারা 200 কিংবা 250 সিট পাবে, আর পিআর পদ্ধতি চালু হয়ে গেলে হয়তোবা তাদের সিট অনেক কমে যাবে, এই জন্য তারা এটার বিরোধিতা করতে পারে বলে আমি মনে করি। আমি এখন আসি আমাদের প্রিয় ভাই আফসারি ভাই আমাকে নিয়ে আমার কিছু কথা নিয়ে কয়েকটি কথা বলেছেন। প্রথমে সমাবেশ নিয়ে ভাই বলছেন যে এত বড় সমাবেশ জামাত ইসলাম করেছেন, এত টাকা পয়সা খরচ না করে যদি এই টাকা শহীদদের দিতেন আহত শহীদ পরিবার তাহলে এটা ভালো হতো। আমি তার কথাকে অবশ্যই মূল্যায়ন করি, তবে আমি বলতে চাচ্ছি জামাত ইসলাম যে সমাবেশটি করেছেন গতকালকের সমাবেশেই কিন্তু শহীদ পরিবার এবং আহত পরিবাররা প্রায় 1 ঘন্টা বক্তব্য দিয়েছেন। তাদের অধিকাংশর বক্তব্য এটাই ছিল যে বর্তমান ডক্টর ইউনূস সরকার, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল তারা যেই দায়িত্বটি পালন করতে পারেনি তার চেয়ে বেশি দায়িত্ব পালন করেছেন জামাত ইসলাম। অর্থাৎ বাংলাদেশের আহত এবং শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের পাশে সবচাইতে বেশি দাঁড়িয়েছে জামাত ইসলাম। সুতরাং জামাত ইসলাম সমাবেশ করেছে সেই টাকা যে শহীদদের দিতে হবে না, আসলে শহীদ পরিবার এবং আহতদেরকে দেওয়ার যদি মনোনিয়ত থাকে তাহলে তাদের পাশে দাঁড়ানো যায় এবং এটা সমাবেশ করার জন্য এটার অন্তরায় হবে বলে আমি মনে করি না। দ্বিতীয় নম্বর ভাই বলেছেন যে অনেকেই সমাবেশে এসে চলে গেছেন এবং আফসারি ভাই রাস্তায় এসে জ্যামে পড়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। আমি বলতে চাই জামাত ইসলাম সাধ্যমতো চেষ্টা করেছেন যাতে জনগণ বিপদে না পড়ে বা বিশৃঙ্খলা না হয়। তারপরও একেবারে জনদুর্ভোগ হয়নি এটা বলার সুযোগ নেই, কিছুটা জনদুর্ভোগ অবশ্যই হয়েছে, হয়তোবা তার মধ্যেই আফসারি ভাই পড়েছেন। এবং পাশাপাশি আরো একটি কথা বলেছেন যে 2টার দিকে তিনি দেখেছেন অনেকে সমাবেশ সেরে চলে গেছেন, তারা বলেছেন যে আমরা হাজিরা দিয়েছি, আমাদের ডিউটি শেষ। আমি একটি কথা দায়িত্ব নিয়ে বলতে চাই আফসারি ভাইকে সহ প্রোগ্রামের সমস্ত দর্শকদেরকে, গতকালকে আমি নিজে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। ফজর নামাজ পর মাঠে ঢুকেছি, আসর নামাজ পড়ার পর বের হয়েছি। আমি যেটা দেখেছি গতকালকে জামাত ইসলামের সমাবেশ হয়েছে 2টা। এখন প্রশ্ন আসতে পারে 2টা সমাবেশ কিভাবে হলো? বাংলাদেশ অর্থাৎ ঢাকার বাহিরে 64 জেলা থেকে যেই জনগণগুলো এসেছেন সমাবেশে তারা ফজর পর ঢুকেছেন। মাঠ সকাল 6টার দিকে আমি নিজে একটি লাইভ করেছি, সকাল 6টায় পুরো সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরপুর ছিল জনগণের উপস্থিতিতে। এই মানুষগুলো সকাল 6টা থেকে 12টা পর্যন্ত মাঠে বসেছিলেন। জোহর নামাজের আগে যখন জোহরের আজান দেবেন এই মানুষগুলো অত্যন্ত প্রচন্ড গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে টয়লেট বাথরুমে যাওয়ার প্রয়োজনীয় জরুরত এসেছেন। ঠিক সেই সময় অধিকাংশ মানুষ মাঠ থেকে বের হয়ে কেউ নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজেছেন, কেউ টয়লেট বাথরুমে গিয়েছেন, অনেকে অসুস্থ হয়েছেন, অনেকে কষ্টে পার্শ্ববর্তী রমনা পার্কে ঢুকেছেন অধিকাংশ মানুষ। এবং আশেপাশে রাস্তাঘাটে শাহবাগ থেকে শুরু করে পল্টন প্রেস ক্লাব এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর আশেপাশের গাছের ছায়ে তার অবস্থান নিয়েছেন। এবং যেই ঢাকা বিভাগের আশেপাশের মানুষগুলো যারা 12টা 1টার দিকে ঢাকায় ঢুকেছে তারা নতুন করে আবার সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে তাদের দিয়ে মাঠটা আবার পরিপূর্ণভাবে ভরে গেছে। এটার দ্বারা একটা জিনিস কিন্তু প্রমাণ হয়, একদল লোক মাঠ থেকে বের হয়ে পাশে আশ্রয় নিলেও মাঠ কিন্তু ফাঁকা হয়নি, বরং আরো একদল এসে মাঠটি ভরে গেছে। তার মানে বোঝা যায় যে পরিমাণ লোক সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে ছিলেন তার সাথে কয়েক গুণ লোক মাঠের বাহিরে বিভিন্ন এলাকায় রমনা পার্ক সহ আশেপাশের জায়গায় অবস্থান নিয়েছিলেন। আমরা বিভিন্ন প্রোগ্রামে এর আগে জামাত ইসলাম, বিএনপি, 4 দলীয় ঐক্যজোট বহু সমাবেশ করেছি।
প্রধান অতিথি বেগম খালেদা জিয়া বক্তব্য শুরু করেছেন, কিছুক্ষণ পরে আমরা দেখেছি মাঠ অধিকাংশ ফাঁকা হয়ে গেছে, আমি নিজে চাক্ষুষ দেখেছি। অথচ গতকালকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন সভাপতিত্বর ভাষণ প্রধান অতিথি হিসেবে। তার বক্তব্য শেষ পর্যন্ত, এমনকি তার বক্তব্যের পরেও লোকজন যায়নি, আসর নামাজ মাঠে জামাতে পড়ে তারপরে মাঠ থেকে বের হয়েছে। বিশেষ করে আমিরে জামাত বক্তব্য দিতে যখন তিনি হঠাৎ করে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে মানুষের ভেতরে, বিশেষ করে পুরো সোহরাওয়ার্দী উদ্যানের লক্ষ লক্ষ জনতা তার পড়ে যাওয়া দেখে নিজের অজান্তেই সবাই কেঁদে ফেলেছেন। আমি নিজে নিজের অজান্তেই কেঁদে ফেলেছি, আমার চোখ দিয়ে কান্নার পানি বের হয়েছে। এরকম শুধু আমি নয়, লক্ষ লক্ষ জনতা কেঁদেছেন। ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত তার এই অবস্থা দেখে তার প্রতি ভালোবাসা, একজন নেতাকে কর্মীরা কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, গতকালকের সোহরাওয়ার্দী উদ্যানে যারা সশরীরে উপস্থিত ছিলেন তারা চাক্ষুষ প্রমাণ দেখতে পেরেছেন, তারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। এবং আমিরে জামাত তিনিও বর্তমানে বাংলাদেশের ইসলামপন্থীদের মানুষের কাছে যে কলিজার টুকরো একটা রাহবারের স্থান দখল করেছেন, এবং গতকালকে তিনি প্রমাণ করেছেন পড়ে যাওয়া মানেই, নেতাদের পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং আবারও উঠে দাঁড়ানো। আবারও পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, প্রয়োজনে বসে থেকে নেতৃত্ব দেওয়া, বসে থেকে না পারলে শুয়ে থেকে নেতৃত্ব দেওয়া। গতকালকে তিনি প্রমাণ করেছেন। তিনি যদিও বয়স্ক, আমরা বৃদ্ধা বলি তাকে, কিন্তু তিনি আসলে মনের দিক থেকে যুবক, অনেক যুবকের চাইতে তার মনের স্পিরিট মানে শক্তি বেশি, এটা গতকালকে তিনি প্রমাণ করেছেন। সুতরাং আমি মনে করি যারা বাইরে দুই একজন গিয়েছে, অসুস্থ হয়ে যদি কেউ সমাবেশ থেকে চলে যায় বাধা নেই, যেতেই পারে। তবে একটি